সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আজকে আমরা ফুটবল ক্রিকেটের বাইরে অন্য একটি খেলা নিয়ে কথা বলবো। আমি পরিচয় করে দিতে চাই দুজন অতিথিকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম এবং আছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ভলিবলের তানভীর হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। ভলিবল নিয়ে আমরা বলছিলাম যে কথা বলবো অন্য খেলা। ভলিবল কিন্তু খুবই জনপ্রিয় গ্রামে গঞ্জে, একটা সময় আমরা অনেক দেখতাম, এখন হয়তো সেটা কিছুটা কমেছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কিন্তু আসলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি এবং বারবারই আমরা সেটা দেখেছি। এর আগে কয়েক বছর দেশের মাটিতে, এবার বিদেশের মাটিতেও সম্প্রতি কাভা চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ কিন্তু রানার্স আপ হয়েছে। সেই দলকে নিয়ে কথা বলবো এবং ভলিবলের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমাদের সঙ্গে আমরা একটু জানতে চাই যে আসলে এই টুর্নামেন্টে বাংলাদেশ কাভা কাপে রানার্স আপ হলো, এই পারফরমেন্স আপনারা সন্তুষ্ট কিনা, চ্যাম্পিয়ন হওয়ার আশা ছিল কিনা সেটা জানতে চাই। এবং পাকিস্তানের কাছে আমরা দুই জায়গাতেই হেরে গেছি, গ্রুপে এবং পরবর্তীতে ফাইনালেও। ধন্যবাদ আপনাকে। আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা আর কি। জি। তো পাকিস্তান আমাদের থেকে হচ্ছে প্র্যাকটিস এবং সুযোগ সুবিধা, তারপর হচ্ছে প্রস্তুতি অনেক বেশি ছিল, আমাদের কাছে ইনফরমেশন ছিল। এরা হচ্ছে বিগত 3 বছর ধরে হচ্ছে এদের প্ল্যান নিয়ে কাজ করছে। আচ্ছা। যে এশিয়াতে এরা ভালো করতে চায়। তো আমাদের তো মধ্যে দেশের পরিস্থিতি, তারপর হচ্ছে আমাদের ফেডারেশনের দুইবার অ্যাডহক কমিটি হলো। তো আর হচ্ছে আন্তর্জাতিক যে ম্যাচগুলো, এই ম্যাচগুলো না খেললে তো আসলে এইসব খেলাতে আসলে কম্পিটিশনে যাওয়া যাচ্ছে না। আমরা লাস্ট একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম বাংলাদেশে, আমরা সেখানে চতুর্থ হয়েছিলাম। তো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের লক্ষ্যই ছিল ফাইনাল খেলা। তার মধ্যে হচ্ছে আমার দৃষ্টিতে হচ্ছে আমরা উজবেকিস্তান, কাজাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই টিমগুলোকে আমরা হারিয়েছি এবং ওভারকাম করেছি। বারবার 2 সেট হেরে লাস্ট 3 সেট নিয়েছি। ওকে। তো ওই জায়গা থেকে আমাদের কোচ, যিনি বাংলাদেশি কোচ ছিলেন, উনি খুব ভালো করেছেন এবং আমাদের ম্যানেজার, কোচ সহ একদম টোটাল প্লেয়াররা সবাই কাজ করেছে সিরিয়াস। এই জন্যই রেজাল্টটা আমরা এসেছি আর কি। আমাদের প্ল্যান ছিল যে বিদেশি কোচ আনার জন্য, যে এক ধরনের হচ্ছে 1 বছরে প্ল্যান করে বিদেশি কোচ আনবো, দেন হচ্ছে আমরা এসএ গেমের টার্গেট নিয়ে কাজ করব। তো ওই জায়গা থেকে ফাইনালে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি। আপনারা মোটামুটি সন্তুষ্ট যে দলের পারফরমেন্সে? তানভীরের কাছে একটু জানতে চাই যে তানভীর কেমন ছিল এই টুর্নামেন্টটা? এই টুর্নামেন্টটা আগে বাংলাদেশে হতো, কয়েকবার হয়েছে, এইবার আমরা পাকিস্তানে যে খেললাম এবং রানার্স আপ হলাম। কি মনে হচ্ছে আপনার কাছে যে কোয়ালিটি কেমন আগের তুলনায়, কিংবা অন্য দলগুলো কতটা এগিয়েছে পিছিয়েছে? ওভারঅল সব কিছু মিলে বিবেচনা করলে সবগুলো দলই ইমপ্রুভ করেছে। তো আমাদের দল ইমপ্রুভ করেছে, তবে আমাদের সবচেয়ে বড় ঘাটতি আছে আমাদের প্র্যাকটিস ম্যাচে। কারণ আমরা তো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নর্মালি কম খেলা হয় আমাদের, ধরেন বছরে একটা খেলা হয়, কিন্তু এটা কিন্তু এনাফ না। বাদ বাকি সকল টিম কিন্তু প্রতি বছর 3টা-4টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছে। তো আমরা ওইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট না করার কারণে আমরা পিছিয়ে পড়ছি। আচ্ছা, মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেললে কি আমরা আরো ভালো জায়গায় যেতে পারতাম? অবশ্যই ওটা সম্ভব। পাকিস্তানের সঙ্গে আমাদের দূরত্বটা আসলে কোথায় ছিল, কিংবা কেন? পাকিস্তানের সাথে সত্যি বলতে যদি ওইভাবে চিন্তা করা হয় তাহলে ওদের থেকে আমরা ফিজিক্যালিও উইক, আবার ওদের হাইট অনেক ভালো, যে কারণে ওদের ব্লক ভালো। আচ্ছা। আর ওভারঅল ওরা প্র্যাকটিস, ওদের ফ্যাসিলিটি, ওরা কিন্তু লাস্ট আমরা 2023 অথবা 22-এ খেলেছিলাম সেম টুর্নামেন্ট, পাকিস্তানের লাহোরে খেলেছিলাম। তো ওই সময় ওদের প্রেসিডেন্ট বলেছিল যে আমি আগামী 5 বছরের মধ্যে এশিয়ার মধ্যে পাকিস্তান টিমকে একটা ভালো পর্যায়ে দেখতে চাই। ওরা কিন্তু ওদের মানে কথা রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। মানে এশিয়ার, মানে এই সেন্ট্রাল এশিয়ায় যারা খেলে সেই দলগুলো আমরা খুব একটা ভালো দেখি না যে এশিয়ার মধ্যে ভালো, মানে তার মধ্যেও ওরা ভালো করতে চায়। জি। মানে সেটা কি ইন্ডিয়াকে সমান তালে লড়াই করা সম্ভব ইন্ডিয়ার সাথে? ওদের মূল টার্গেট এখন ইন্ডিয়াকে হারানো। আচ্ছা আচ্ছা। এই টুর্নামেন্টে যদিও ইন্ডিয়া খেলেনি এবং এই অঞ্চলে ইন্ডিয়া থাকলেও খেলেনি, একটু সাদ্দামের কাছে জানতে চাই যে আপনি ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন, খুব বেশি দিন হয়নি, একটা কমিটি হয়েছে, খুব বেশি দিন হয়নি। আপনার লক্ষ্যটা কি? যদিও এই কমিটির মূল লক্ষ্য 90 দিনের মধ্যে আসলে নির্বাচন দেওয়া, সেই জায়গায় আমরা যাব, কিন্তু তার আগে এই 90 দিনে আপনি আসলে ভলিবলের কার্যক্রমটাকে কিভাবে দেখতে চান? আমি আসলে ওই ভলিবল নিয়ে একটা পরিকল্পনা করতে চাই এবং কাজ শুরু করেছি। একটা রোডম্যাপ তৈরি করতে চাই। আসলে আমাদের দেশে ফুটবল ক্রিকেটের বাইরে কখনো কোনো রোড ম্যাপ নিয়ে আসলে কখনো কাজ করা হয় না। তো আমরা চাচ্ছি যে অ্যাডহক কমিটি নির্বাচনের পরের যে ধাপ, আমাদের প্রথম লক্ষ্য নির্বাচন আয়োজন করা, কিন্তু নির্বাচন নিয়ে তো আর বসে থাকা যাবে না, কাজ তো করতে হবে। তো বয়স ভিত্তিক চাচ্ছি যে প্রান্তিক লেভেল থেকে একদম
এইজ লেভেলে ওরা যেমন হচ্ছে আন্ডার-19 থেকে উঠে আসছে, এশিয়ানে ওরা ভালো করেছিল বলে আজকে ন্যাশনাল টিমে খেলছে। তো আমরা চাচ্ছি নতুন কুড়িতে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। তো নতুন কুড়ি থেকে আমরা কিছু প্লেয়ার কালেক্ট পাচ্ছি অটোমেটিকলি, আর আমরা হচ্ছে আরও কিছু টার্গেট ওয়াইজ কিছু ডিস্ট্রিক্টকে আসলে ফলো আপে নিয়ে ওই জায়গাতে হচ্ছে 1 মাসব্যাপী ক্যাম্প পরিচালনা করে এখান থেকে প্লেয়ার নিয়ে ঢাকাতে চাচ্ছি যে 15 থেকে 20 বছরের ভিতরে একটা ক্যাম্প আয়োজন করতে, যাতে আমাদের পাইপলাইনটা স্ট্রং হয়। 15 থেকে 20 বছর বয়সীদের নিয়ে। বয়সী 15 থেকে 20 বছরের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে একটা ক্যাম্প আয়োজন করতে লং টাইম। আর হচ্ছে একটা পরিকল্পনা করে দিতে চাই যে আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য এসএ গেমে ফাইনাল খেলা। আচ্ছা, সামনে এসএ গেমসের ফাইনাল খেলা। নর্মালি কিন্তু আমরা এখন ইন্ডিয়া এবং পাকিস্তান যদি অংশগ্রহণ করে, আমরা আমাদের সাথে কিন্তু নেপাল, মালদ্বীপ, তারপর হচ্ছে শ্রীলঙ্কা ওরা পারবে না, কিংবা পারছে না। আমরা প্রস্তুতি ভালো হলে পারবে না। তো ফাইনাল যদি খেলতে পারি, পাকিস্তানকে যদি আমরা বিট করতে পারি, আমরা কিন্তু ফাইনাল খেলতে পারছি। আর এশিয়ান যে সেন্ট্রাল জোনের যে কম্পিটিশনগুলো হচ্ছে, আমরা এশিয়ান লেভেলে কম্পিটিশন করার ইচ্ছা আগামী 4 বছর পর। এখন না, এখন তো আর পসিবল না। মূল এশিয়ার জোনে। হ্যাঁ, বিকজ ইরান আছে, জাপান আছে, অনেক ভালো ভালো টিম আছে। তো আমাদেরকে আগে তো আমাদের এই সেন্ট্রাল এশিয়ান জোন আর হচ্ছে আমাদের এই এসএ গেমে হচ্ছে ভালো করতে হবে, এই লক্ষ্য নিয়ে কাজ করছি। আর মেয়েদের আমরা এশিয়ান লেভেলে ভালো করতে পারবো আশাবাদী। মেয়েদের ইতিমধ্যে আমরা মালদ্বীপে অনুষ্ঠিত একটা খেলাতে আমরা রেজাল্ট করেছি, 3য় হয়েছি। আগামীতে আর ভালো করবে, এবং আমি চাচ্ছি যে মেয়েদের আমরা বিকেএসপিতে আমরা ক্যাম্প করাতে যাচ্ছি লং টাইম। অলরেডি আমরা কাজ শুরু করেছি। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে একটা লং টার্ম প্ল্যান নিয়ে আপনি এগোতে চান, কিংবা ভলিবলের জন্য যেটা অন্য খেলায় হয় না সেরকম একটা প্ল্যান নিয়ে এগোতে চান। মানে সেই প্ল্যানটা আসলে আপনারাই কি করে যেতে পারবেন, মানে বাস্তবায়ন না, প্ল্যানটা করে যেতে পারবেন কিনা আপনার কি মনে হয়? আমাদের প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট কমিটি আমরা করি নাই, আজকে আমাদের মিটিং আছে, আজকে আমরা এই কমিটিগুলো করব কি। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এই কমিটির মধ্যে আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন লতিফ শাহরিয়ার জাহিদি, তিনি খুব উৎসাহী মানুষ। তিনি চাচ্ছেন যে এটা বড় প্ল্যান করে যেতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে, যাতে করে হচ্ছে প্লেয়াররা, আমাদের ভলিবল প্লেয়াররা কিন্তু অনিশ্চয়তাভুক্ত এক সময়। তো সরকারের পরিকল্পনা, সরকারের বেতনভুক্ত, ভাতাভুক্ত করা হওয়ায় আমরা এখন তারা এই উৎসাহটা পেয়েছে, এবং এই উৎসাহের প্রতিফলন কিন্তু আমরা পাকিস্তানে পেয়েছি। তো সভাপতি সাহেবও চাচ্ছেন যে একটা পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়া, মানে আর এমনি এমনি দৌড়াদৌড়ি না করে এদিকে যে একদম গ্রাস লেভেল থেকে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, তানভীর কি মনে করেন, মানে প্লেয়ার হিসেবে আসলে পরিকল্পনার কোন জায়গাটায় কোনো ইনপুট আপনার আছে কিনা, যে কোন জায়গা থেকে আসলে শুরু করা উচিত, কিংবা কোন জায়গাটায় জোর দেওয়া উচিত? আপনাদের সাথে অন্য দেশগুলোর ডিফারেন্সটা আসলে কোথায় প্ল্যানিং এ তাদের? আমাদের এখন আসলে ন্যাশনাল টিম যদি ভালো করতে হয়, আমাদের আসলে এজ লেভেল টিম করতে হবে মাদ্রি। আচ্ছা, এটা ছাড়া সম্ভব না, কারণ ন্যাশনাল টিমে বর্তমানে আমরা যারা আছি হয়তো 5 বছর পর আমরা কেউই থাকবো না, বা 2-1 জন থাকবে। তো এখন থেকে যদি এজ লেভেল টিম করা হয়, জুনিয়র প্লেয়ারদের নিয়ে কাজ করা হয়, ওরা একসময় ভালো করতে পারবে। আমরা যখন আন্ডার-20 খেলেছিলাম, আমাদের টিম কিন্তু যথেষ্ট ভালো ছিল, এশিয়ার মধ্যে 5ম হয়েছিলাম। তবে ওই টিমটাকে কিন্তু ওইভাবে আর মনিটরিং করা হয়নি। ওই টিমটা ধরে রাখতো, ওই টিমের আরো অনেক প্লেয়ার কিন্তু এখন টিমে খেলতে পারতো হয়তো। আচ্ছা, মানে সেই জায়গাটা আপনি এইজ লেভেলে কত থেকে শুরু করা উচিত মনে হয়, যে কিংবা কতদিন আসলে ট্রেনিং করানো উচিত? ট্রেনিংটা তো আসলে আপনার ভালো খেলতে গেলে তো প্র্যাকটিসের প্রয়োজন অবশ্যই। এখন ট্রেনিং যতদিন করানো সম্ভব, যত বেশি করানো সম্ভব। আচ্ছা, ভালো ভালো টিমগুলো তো আপনার মোটামুটি সারা বছরই প্র্যাকটিসের ভিতরে থাকে ফেডারেশনের আন্ডারে, কিন্তু আমাদের তো ওই সুযোগ নাই। আচ্ছা, আর কত বয়স থেকে শুরু করা উচিত? মানে আপনি বলছিলেন 20-তে ভালো খেলেছেন, তার মানে কি আরো 17-16 ওরকম শুরু হলে ভালো, কারণ শেখারও তো একটা সময় লাগবে, ভালো করতে একটা সময় লাগবে। কারণ এজ লেভেল টিমগুলো আসলে পাকিস্তান এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল না, পাকিস্তান কিন্তু এজ লেভেল এশিয়ার মধ্যে ভালো রেজাল্ট করছে এখন। আচ্ছা, আর বর্তমান ন্যাশনাল টিমে ওদের এজ লেভেলও কয়েকটা প্লেয়ার আছে। এই টুর্নামেন্টে যেমন আমি 3টা প্লেয়ারকে দেখেছি একদমই নতুন, তার মধ্যে একটা আন্ডার-20তে আমাদের সাথেই খেলেছিল, এবং সে এখন মেন টিমেই খেলছে, ভালো খেলছে। আচ্ছা, তার মানে ওই দলটার কয়েকজন প্লেয়ার এখনো আছে, কিংবা তারা আসলে বয়সভিত্তিক দলে আসলে জোর দিয়েছে। আচ্ছা, একটু সাদ্দাম ভাইয়ের কাছে জানতে চাই যে সাদ্দাম ভাই, মানে আপনাদের প্ল্যানটা আসলে কবে থেকে শুরু করা, কত বয়স থেকে, কিংবা এই অনেক এইসব ফেডারেশনগুলো আসলে আর্থিক সমস্যায় ভোগে, এইসব প্ল্যান করলেও বাস্তবায়ন করা যায় না, সেই দিকটাও কি আপনারা বিবেচনা করছেন? আমরা তো আসলে পরিকল্পনা শুরু করেছিলাম আরো 1 বছর আগেই। আমরা কিন্তু একটা পরিকল্পনা ফলাফল পেয়েছি। জি, আমি কিন্তু আগের কমিটিতে জয়েন করেছিলাম। তো আমাদের সিনিয়র সহসভাপতি যিনি, তিনি এখন সভাপতি হয়েছেন। তো আমাদের একটা পরিকল্পনার মাধ্যমে ছিলাম, কিন্তু আমরা লিখিত আকারে কিংবা হচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে বসি নাই।
আমি তো একজন এক্স প্লেয়ার কিংবা হচ্ছে ভাই ওনাদের ফ্যামিলিও হচ্ছে ক্রীড়া সংগঠক পরিবার, তো ওই জায়গাতে কাজ করেছি। তো এখন আমাদের দরকার হচ্ছে কোচ, আমাদের কিন্তু কোচ নাই। আমরা চাইলে কিন্তু এখন এজ লেভেলে যদি ক্যাম্প করাতে চাই, আমাকে তো আগে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে মনে করুন হচ্ছে 20টি জেলাতে যদি কাজ করি তো 20 জন কোচ দরকার হচ্ছে ভালো মানের লেভেল 2, অ্যান্ড লেভেল 1 যদি চাই 20 জন দরকার, 2 জন কোচ লাগবে। তো আমাদের তো 20 জন কোচ ওইভাবে আমি মনে করি না যে একদম ফিট আছেন। আছে, সবার সার্টিফিকেট আছে, কিন্তু ওই মাঠে কিংবা বলের সাথে কানেকশন এভাবে নাই। আচ্ছা, কারণ হচ্ছে পেশা তো হয়ে ওঠে নাই কোচদের। আমাদের তো কোচদের তো ইনকাম সোর্স দেখতে হবে, তাদের কাকে ইনকাম পাচ্ছে কিনা। তারা যেভাবে ইনকাম পাচ্ছে, স্কুলে চাকরি করছে কিংবা ফুটবলে যেভাবে, ক্রিকেটে যেভাবে কোচরা প্রফেশনালি কাজ করছে, আমাদের কোচরা কিন্তু এমনভাবে কাজ করছে না। তো ওই জায়গা থেকে যদি কোচ যদি রেডি করতে পারি, প্লেয়ার অটোমেটিকলি হচ্ছে কোচের সামনে এসে দাঁড়াবে। তো আমাদের একটা অলিম্পিকে হচ্ছে লেভেল 2 এবং হচ্ছে একদম প্রান্তিক লেভেলের কোচদের জন্য একটা কোর্সের জন্য আবেদন করেছি, অ্যাপ্রুভ করেছে। তো আমরা যদি কোর্স করে ফেলতে পারি, ওই কোচ দিয়েই হচ্ছে আমরা কাজ করতে পারতেছি। আর আমাদের চাওয়া হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এবং আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তিনি তো খুব নামকরা প্লেয়ার ছিলেন এবং তিনি নিজেই একটা পরিকল্পনার মাধ্যমে চলতেছেন আর কি। তো ওনার মাধ্যমে আমরা চাচ্ছি একটি বিদেশি কোচ, আমাদের চাওয়া জাতীয় দলের জন্য। হ্যাঁ, আমাদের বিদেশি কোচ হলে আমাদের যে প্রতি মাসে যে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ যাচ্ছে, এই খরচটা আসলে আমাদের ফেডারেশনে, আপনি যে বলেন আর্থিক সংকট, আমরা কিন্তু চাইলে মোটামুটি আমরা এসএকেএমের ক্যাম্প কিংবা হচ্ছে এই করে হচ্ছে আমরা ক্যাম্প চালিয়ে যেতে পারবো। কিন্তু ওই কোচের যে প্রতি মাসে যে 7 লাখ টাকা স্যালারি, পাশাপাশি হচ্ছে এই সাপোর্টটা আমাদের খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। তো এইটা পেলে আমার ধারণা যে আমাদের প্ল্যানে আমরা ঘাটতি হবে না, যে বাজেটে টাকা, এই বাজেটটা আসবে না হয়তো। আচ্ছা, আর এমনিতে ঘরোয়া হকি নিয়ে আপনাদের প্ল্যানটা কি, মানে সেই জায়গাটায় আসলে ঘরোয়া লিগে হচ্ছে আমাদের এখন ওই এজ লেভেলে হচ্ছে যুব আয়োজন করব, আর জাতীয় স্কুল। আর বাধ্যতামূলক ক্রীড়াতে হচ্ছে ভলিবল আছে। সো আগের সময় কি হতো, আমরা হচ্ছে ভলিবল খেলা সবসময় শিখি হচ্ছে 15-16 বছর বয়সের দিকে, কিন্তু ক্লাস 4-এ পড়ে যে 11 বছর বাচ্চা, সে কিন্তু ভলিবল সম্পর্কে জেনে যাচ্ছে থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল যখন জেনে যাবে, তখন তো অটোমেটিকলি সে ভলিবলের দিকে আসক্তি আসবে কিংবা ইন্টারেস্ট আসবে। তো ইন্টারেস্ট আসলে ও অটোমেটিকলি পাশে দেখবে মাঠ আছে, তো খেলতে যাবে। অনেকে তো ভলিবল জানে না, চিনে না, এই ধরনের আছে। তো বাধ্যতামূলক ক্রীড়াতে যখন ক্লাস 4-এ যখন সে পাবে, তখন কিন্তু সে ভলিবল সম্পর্কে জানবে, কতজনে খেলে, নিয়মটা আগে জেনে যাবে, খেলতে সহজ হবে আর কি। আচ্ছা, মানে সেই জায়গাটা আপনি মনে করছেন যে প্লেয়ারের আমরা সুবিধা পাচ্ছি সরকার থেকে। প্লেয়ারের সঙ্গে নতুন করিতেও আপনাদেরটা যুক্ত হয়েছে, বাধ্যতামূলক ক্রীড়াতেও আপনাদের ভলিবল যুক্ত হচ্ছে, মানে সেই জায়গাটায় প্রথমে একটু জানতে চাই, নতুন করিতে এবার যারা আসছে তারা কেমন কোয়ালিটি, কিংবা না, আমরা তো এই 1 বছরের যে নতুন করে ফাইনাল হয়েছে সেখানে নাই, পরের বার করে শুরু হয়েছে, যে এখন আমাদের কাজ শুরু হয় নাই, এই কাজে আছি আর কি। বাধ্যতামূলক ক্রীড়াতে আমরা আছি, সেটাও এখনো চালু হয়নি। মানে তার মানে আপনি ভবিষ্যৎটা আসলে দেখছেন। ওই দুইটা ব্যাপার আমাদের পরিকল্পনা থাকবে আর কি, যে আমরা এই বেনিফিটটা পাচ্ছি, আমাদের বাচ্চাদের কাছে আমরা ভলিবল চলে যাচ্ছে। আচ্ছা, আরো কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে, ঘরোয়া হকি নিয়ে কথা বলতে চাই, লিগ কিংবা জাতীয় চ্যাম্পিয়নশিপ সবকিছু নিয়ে। আরো কোনো নতুন টুর্নামেন্ট আসছে কিনা, ফ্র্যাঞ্চাইজি ভলিবলের কথা আমরা শুনেছিলাম মাঝপথে, সেগুলো নিয়ে আলোচনা করবো। একটু সাধারণ সম্পাদকের সাথে কথা বলে একবার আলোচনা শুনেছিলাম যে ঢাকার অন্য খেলার ক্লাবগুলোকেও সম্পৃক্ত করার চেষ্টা চলছে, সেই জায়গাটায় কোনো উন্নতি আছে কিনা, কিংবা খবর আছে নতুন কোনো চেষ্টার জায়গায়? আসলে গঠনতন্ত্র তো একটা ব্যাপার। তো আমাদের যে নিয়মে হচ্ছে যে আমরা 2nd ডিভিশন থেকে হচ্ছে আমরা বাড়ি অন্তর্ভুক্ত করতে। তো আমরা চাচ্ছি, আমরা গত মিটিংয়ে, আমাদের গত যে আগের কমিটি ছিল, ওই কমিটি মিটিংয়ে আমরা ব্যাপারটা চাচ্ছি যে সবাই সর্বসম্মতিক্রমে প্রিমিয়ার লিগে দিয়ে দেওয়া হোক। তো সেক্ষেত্রে ব্রাদার্স ক্লাবের যিনি সভাপতি আছেন ইশাক হোসেন, ওনার সাথে কথা হয়েছে, উনি অ্যাপ্রুভাল দিয়েছেন ব্রাদার্স ক্লাবকে। তো ব্রাদার্স ক্লাবের কিন্তু ফান্ডিং তেমন ভালো না, বর্তমান অবস্থা তেমন ভালো না আমার জানা মতে। জি, ক্রিকেটে অনেক সমস্যা। তারপরে হচ্ছে ব্রাদার্স ক্লাবে একটা দর্শক নিয়ে আসবে, দর্শক পাশাপাশি হচ্ছে একটা স্পন্সরের দিক থেকে অনেকটা ভালো হবে। আর সিটি ক্লাবের সাথে যোগাযোগ করেছি, ওনারা কথা দিয়েছেন যে আমাদের সাথে অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি বসুন্ধরা প্রথমে আমাদেরকে খুব পজিটিভলি নিয়েছিল, কিন্তু পরে কেন জানি একটু, জানি না কেন জানি, ওরা একটু পেছনে যাচ্ছে। তো আমাদের এর আগে যে 2nd ডিভিশনে যে ক্লাবগুলো খেলে, ওরা আসলে ক্যাটস কিংবা টি শার্ট কিনে দেওয়ার মতো ও ফান্ডিং তাদের নাই। এটা হচ্ছে ব্যাড পলিটিক্সের জন্য, বিভিন্ন ভোটারের জন্য হচ্ছে এগুলো। আমরা মিটিংয়ে চাচ্ছি, আমাদের আজকে থেকেই প্রথম মিটিং, আজকে মিটিংয়ে হয়তো উঠবে না, কিন্তু সামনের মিটিংয়ে আসবে,
আমরা যখন সাব কমিটি করে দিব, আর নেক্সট ডে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দ্বিতীয় বিভাগ আয়োজন করা। কিছুদিন আগে আমরা প্রথম বিভাগ করেছি, দ্বিতীয় বিভাগ যদি করি তাহলে হচ্ছে ওই ক্লাবগুলো ছাড়াই করতে হবে, যে ক্লাবগুলো একদম মানে নামে আছে, অফিস নাই, নামে আছে, থাকার জায়গা নাই। এই ধরনের ক্লাব কিন্তু ম্যাক্সিমাম স্পোর্টসে আছে, ম্যাক্সিমাম ইভেন্টেই বিভিন্নভাবে ওরা ঢুকিয়ে দিয়েছিল আগের মানুষরা। তো আমরা এইগুলা ছাঁটাই করলে দেখা যাবে তখন ভালো ক্লাবগুলো হয়তো আসবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে আপনাদের এই কমিটি, আপনি প্রথমেই বলছিলেন যে মূল উদ্দেশ্য নির্বাচন করা, এবং এবারই আমি প্রথম দেখলাম যে অ্যাডহক কমিটিতে বলে দেওয়া আছে যে 90 দিনের মধ্যে সেই কাজটা করতে, মানে সেটা আসলে সম্ভব কিনা এবং সেটার উদ্যোগও কি আপনার আজকের মিটিং থেকে আসলে শুরু হবে কিনা? হ্যাঁ, আমাদের আজকের মিটিংয়ের এজেন্ডাতে আছে হচ্ছে আমরা চাচ্ছি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে, কিন্তু আমার ধারণা যে আসলে 3 মাসে নির্বাচন করা যাবে কিনা এটা আমি বুঝতেছি না আসলে কিভাবে করব। কারণ হচ্ছে আমার তো জেলার কমিটিগুলো, জেলা থেকে কাউন্সিলর লাগবে, জেলা কিংবা উপজেলা লেভেলে যদি একদম পরিপূর্ণ না হয়, এখনো পরিপূর্ণ হয় নাই, তো আমাদের ভোটার কারা, সব জায়গাতে অ্যাডহক কমিটি চলছে, ওখানেও অ্যাডহক কমিটি চলছে বেশিরভাগই। জি জি, ভোটার, আমাদের ভোটার হচ্ছে ডিস্ট্রিক্ট, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, ক্লাব। তো ক্লাবগুলো গুছিয়ে উঠতে পারে নাই। আমাদের যে বড় ক্লাব হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস, ওরাই এখনো গুছিয়ে উঠতে পারে নাই। দেশের একটা পরিস্থিতির কারণে তো আমার ধারণা যে 4-5 মাস লাগবে টোটালি, হচ্ছে আমার মনে হচ্ছে এমন। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে হয়তো বা সময় বাড়াতে চাইতে হ্যাঁ, বলতে হবে, লাগতে পারে। এটা আমাদের মিটিং এ আসলে ডিসিশন হবে, আলোচনা হবে। কিন্তু এই 3 মাসে নিশ্চয়ই অন্য কার্যক্রমগুলোও থেমে থাকবে না, যেটা আপনি বলছিলেন। আমি তো বললাম যে যুবটা আপনি শুরু করতে চান বললেন। যুব জাতীয় স্কুল, আমি চাচ্ছি যে যুব জাতীয় স্কুল যদি করতে পারি সারা বাংলাদেশে, যুব আন্তজেলা, সারা ডিস্ট্রিক্টে যদি আমি 64 জেলা থেকে যদি 40টা জেলাকে জড়িত করতে পারি, অটোমেটিকলি হচ্ছে আমার একদম প্রান্তিক এবং একদম মফস্বলে হচ্ছে আমি পৌঁছে যাচ্ছি। আর জাতীয় স্কুল যদি আয়োজন করি, স্কুল লেভেলে ভলিবল চলবে, তাহলে বাধ্যতামূলক ক্রীড়াতে আসার আগের ধাপটাও পরিপূর্ণ হবে আর কি। অনেকে তখন পছন্দের সাবজেক্ট হিসেবে ভলিবল নিবে, তখন তাদেরকে জানানো হলো এবং তারা তৈরি হবে সেই জন্য। তানভীরের কাছে জানতে চাই, তানভীর, আপাতত তো কোনো খেলা নেই আপনাদের, মানে একটা ন্যাশনাল টিম খেলা শেষ হয়ে গেল। এই সময়টায় আসলে নিজেদের ফিট রাখা কিংবা নিজেদের ব্যস্ত রাখাটা আসলে একটু চ্যালেঞ্জিং কিনা? কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায় আসলে, সত্যি বলতে। পড়ালেখার পাশাপাশি যখন ক্যাম্পে থাকলে তো একটা শিডিউলের মধ্যে থাকি, কিন্তু ক্যাম্পাসে থাকলে তো আসলে ওই শিডিউলটা ঠিক থাকে না, তো কিছুটা টাফ হয়ে যায় এটা। তবে আশা করি ভাইরা খুব ওদের তো ঘরোয়া ক্যাম্প লীগ শুরু হয়ে চালু যাবে। করবে। আচ্ছা, ওদের তো হচ্ছে এসএগেমের ক্যাম্প, তো এসএগেমের আছে মেবি 10-11 মাস, মানে কিন্তু এসএ গেমসেরই তো এখনো নির্দিষ্ট তারিখ হয়নি যদিও। তারপরে তো আমরা তো আগাতে হবে, আমাদের তো কমপক্ষে 6 মাস আগে কিংবা 8 মাস আগে থেকে ক্যাম্প শুরু করতে হবে। এর আগে যেভাবে শুরু করেছিলাম, তো যদি শুরু করি ওরা অটোমেটিকলি ক্যাম্পে চলে আসতেছে। আমার যে হচ্ছে যুবর যে টিম আসতেছে, এই টিম থেকে বাছাই করে নতুন করে সবকিছু মিলিয়ে হচ্ছে আমার এজ লেভেলের ক্যাম্প শুরু করতে পারছি। আচ্ছা, কারণ এই এসএগেমের ক্যাম্পের খরচ তো অলিম্পিক দিচ্ছে, আমার ওখানে আর্থিক সংকটের সুযোগ নেই, মানে সেই জায়গাটা আপনি এসএ গেমসের জন্য হয়তো ক্যাম্পে দ্রুতই ডাক পাবে, এটা আপনি মনে করছেন, আর আপনারা নিজেরা এইজ লেভেলের ক্যাম্পটা শুরু করতে চাচ্ছেন। তানভীরের কাছে জানতে চাই যে মানে ভলিবল খেলোয়াড় হিসেবে আসলে নেক্সট জেনারেশনকে আসলে আগ্রহী হওয়া উচিত, কি হলে আসলে আগ্রহী হবে, সেইটা দিয়ে আমরা শেষ করতে চাই। কারণ একটা সময় ভলিবলে আমরা শুনতাম যে গ্রামেগঞ্জে অনেক খেলা হতো, আপনারাও যারা ন্যাশনাল টিমে খেলতেন তারাও যেতেন, একটা সময় মৌসুমে আসলে অনেক টাকা ইনকামের সুযোগ ছিল, কিন্তু ইনকাম না থাকলে আসলে কেন এই খেলায় মানুষ আসবে? বলতে বাংলাদেশে ফুটবল ক্রিকেটের পর কিন্তু ভলিবল একটা ভালো পজিশনে আছে আমি মনে করি। কারণ কিছু না হোক আমরা কিন্তু সারা বছর এই ক্যাপ খেলার কথা বলছিলেন, যেটা যে গ্রামগঞ্জে খেলে কিন্তু আমরা একটা ভালো অ্যামাউন্ট পেয়ে থাকি, এখনো এটা পাই শীতের সময় অনলি শীতের 3 মাস আমরা পাই। তো অন্যান্য গেমসগুলোতে কিন্তু এটুকুও নাই, বাদবাকি গেমসগুলোতে আমরা তো ওইটাতে একটা ভালো অ্যামাউন্ট আমরা পেয়ে থাকি। আবার পাশাপাশি এখন সরকার আমাদের একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে। সব কিছু মিলে ক্লাব যেগুলো আছে, তবে যদি কিছু নতুন ক্লাব, ভালো ভালো ক্লাব অন্তর্ভুক্ত করা যায়, প্লেয়ারদের জন্য আরো ভালো হবে। আচ্ছা, মানে তাহলে আপনি বলছেন লিগের মানটা বাড়ানো যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একদম শেষ কথায় কিছু বলতে চান যে আপনি এই 3 মাস পরে কি দেখতে চান, এক লাইনে যদি আমাদের বলে দেন? এক লাইনে হচ্ছে আমরা পরিপূর্ণ একদম আমাদের যে ইচ্ছা, আমরা চাচ্ছি সবাই মিলে হচ্ছে একদম ভলিবলের যারা আমরা সবাই সমর্থক আছি, সবার সম্মতিক্রমেই, এবং সবাই আমাকে আশা করে যে আমি ভলিবলকে এগিয়ে নিতে চাই, এই হচ্ছে আমার বিষয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আপনাকেও তানভীর। আমরা আশা করি যে ভলিবল একটা সময় বাংলাদেশের প্রাণের খেলা ছিল এবং এখনও মানুষ ভলিবলের টানে কিন্তু আসলে গ্রামে গঞ্জে বিকেলবেলা শীতকালে কিন্তু আসলে রাস্তায় মাঠে দাঁড়িয়ে যায় এবং খেলা দেখে। সেটা আসলে জাতীয় পর্যায়ে আসলে কীভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টাটা ভলিবল ফেডারেশন করছে। আমরা আশা করি যে নতুন অ্যাডহক কমিটি, পরবর্তীতে নির্বাচিত কমিটি সেই কাজটা আরও এগিয়ে নেবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।